আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। একজন ছাত্র ছাত্র ফিজিক্যালি ছাত্র তো গোলাম আজমের ছেলেই বলেছে, আবার আদর্শিক ছাত্রও কিন্তু। এই জায়গাটা আপনারা বোধহয় কেউ খেয়াল করছেন না, এবং গোলাম আজমের ছেলেই পর্যন্ত যা কিছু প্রকাশ করেছে এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই ওয়াকার এবং ওয়াকার সম্পর্কে যেই ধরনের প্রশংসা ইসলামিস্টদের পক্ষ থেকে আসে, এখন ডেল এইচ খান নামে একজন ইসলামিস্ট এবং জঙ্গি বাংলাদেশে মোটামুটি বেশ ভালো ভালো লেকচার দিচ্ছে। এদের কথাগুলো যদি আপনারা বোঝেন, এদের কথা যদি বোঝার সক্ষমতা থাকে, কথার পেছনের কথা যদি আবিষ্কার করতে পারেন, তাহলে এটা আর কারো বোঝার অসুবিধা থাকে না যে এই ওয়াকার একেবারে প্ল্যান করে সে আওয়ামী লীগকে ধ্বংস করবে। জীবনের শুরু থেকে এই ইরাদা নিয়ে সে আওয়ামী লীগে ঢুকেছে, আওয়ামী লীগের পরিবারে বিয়ে করেছে, সেনাবাহিনী প্রধান হয়েছে, এবং হওয়ার পরই কিন্তু গন্ডগোলগুলো শুরু হয়ে গেছে। কি ছকে বাধা এগুলো! জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 4-এ আলোচনা করব জুলাই ষড়যন্ত্র কি জঙ্গি উত্থান ছিল, নাকি গণ অভ্যুত্থান ছিল, নাকি বিপ্লব ছিল। আসলে মূল আলোচনাটা হবে এটা কি জঙ্গি উত্থান নাকি জঙ্গি উত্থান নয়। জুলাই সর্বতোভাবে একটা চরমপন্থা জঙ্গি উত্থান। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হলো এত প্রমাণ থাকা সত্ত্বেও এবং সত্যিকারের একটা জঙ্গি উত্থান ঘটে যাওয়ার পরও আমরা যে বিষয়টাকে এখনো জঙ্গি উত্থান হিসাবে বাংলাদেশের সব মানুষের কাছে এবং সারা পৃথিবীর কাছে এটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বুদ্ধি, কৌশল, প্রচারণা এবং বুদ্ধিজীবিতা, এই 4টা দুর্বলতা কিন্তু এটার জন্য কারণ। এবং আমার কাছে খুবই কষ্ট লাগে এটা ভাবতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সম্পূর্ণরূপে 3টা মিথ্যা অভিযোগ দিয়ে কাবু করে ফেলা হয়েছিল। 3টা মিথ্যা অভিযোগ কি ছিল? যে শেখ হাসিনা সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, অথচ সব ধরনের ডেটা যদি আমরা নেই আন্তর্জাতিক অঙ্গন থেকে, তাহলে দেখা যাবে 1991-এর পর থেকে 2026 পর্যন্ত শেখ হাসিনার 9 বছরের সরকার ছিল সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিহীন ছিল না, তবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আরেকটা অপবাদ কি ছিল? যে শেখ হাসিনা গুম খুন মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা যদি বাংলাদেশে অন্যান্য যারা শাসন করেছে এই সময়, বিএনপি এবং ইউনূস পরে যারা আসলো, এদের সময়ের মানবাধিকার লঙ্ঘন আমরা যদি হিসাব করি, আর শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন যদি হিসাব করি, তাহলে কিন্তু 80 আর 20 হবে। শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা যেখানে 20, বিএনপির মানবাধিকারের লঙ্ঘন ছিল সেখানে 80। কিভাবে? আপনারা 2001 সালে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ নির্যাতনের কথা চিন্তা করেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা চিন্তা করেন, তারও আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন। আর শেখ হাসিনা সরকারকে তো অনেক মৌলবাদ মোকাবেলা করতে হয়েছিল, জঙ্গিবাদ, কিছু জঙ্গিকে ধরতে হয়েছিল, কিছু ক্রসফায়ার নামক এগুলো ঘটেছে, অস্বীকার করার জো নাই। যদিও আমি বিশ্বাস করি যে ক্রসফায়ার নামক জিনিসটা কোনো সভ্য সমাজে থাকা উচিত নয়, সে জঙ্গি হোক আর যাই হোক। এবং একটা কারণ দেখানো হয়, এটা আমি পুলিশ অফিসারদের সাথে কথা বলেও তারাও এই কারণটা দেখায় যে এটা ছাড়া কোনো উপায় নাই, কোর্টে গেলে জামিন হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে আমি মনে করি যে শাসনের দুর্বলতা। অবশ্যই এটা আওয়ামী লীগের দুর্বলতা না, ইনহারেন্টলি রাষ্ট্রের দুর্বলতা। যাই হোক, বড় আলোচনায় না গেলেও যেটা বলা যায় যে শেখ হাসিনার সময়ের যে মানবাধিকার লঙ্ঘন, সেটা আসলে কিছুই না, কিন্তু এটাকে এত বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, এটা মানুষের সামনে বিশ্বাসযোগ্য করেছে। আর 3 নম্বর একটা জিনিস ছিল যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত। বিপরীতে দেখেন, জুলাইতে যে চরমপন্থার উত্থান হয়েছে, এটা 100% একটা সত্য সহি কথা থাকা সত্ত্বেও এইটা এখনো আসলে আওয়ামী লীগই তো মুক্তিযুদ্ধের পক্ষকে প্রতিনিধিত্ব করে, তারাই একমাত্র এটার আসলে শক্তি। আগে আমরা হয়তো ভিন্নভাবে ভাবতাম যে হ্যাঁ, আওয়ামী লীগ কেন, সব মুক্তিযুদ্ধেরা। এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে আসলে বাংলাদেশের কোনো সেইভাবে বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল বা শক্তি নাই। কিন্তু তাদের এই যে খুব বেসিক একটা দুর্বলতা, যে তাদের প্রচারণার শক্তি বাড়ানো, বুদ্ধিমত্তার শক্তি বাড়ানো,
জুলাইয়ের যে জঙ্গি উত্থান হয়ে গেল সেটাকে জঙ্গি উত্থান রূপে প্রতিষ্ঠিত করা, এটা তো প্রাইমারিলি আওয়ামী লীগের দায়িত্বের মধ্যে ছিল। সেই কাজটুকু কিন্তু সার্থকভাবে করা যায় নাই, যদিও এখন আমরা যারা কথা বলি তারা এটাকে জঙ্গি উত্থানই বলি আওয়ামী লীগের পক্ষে, কিন্তু মোটা দাগে জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই। এটাকে এখনো ব্যাপক অংশ সমাজের, অন্তত বাংলাদেশ সমাজের ব্যাপক অংশ এটাকে ভিন্নভাবে দেখে। হ্যাঁ, একটা কারণও আছে, যেমন বিএনপি তো এটাকে জঙ্গি উত্থান বলবে না, কারণ বিএনপি ছিল এই উত্থানের মূল শক্তি। বিএনপির শক্তিকে পুঁজি করে জঙ্গিরা কিন্তু জঙ্গি উত্থান ঘটিয়েছে। সেখানে সবচেয়ে বেশি মাসল পাওয়ার, ম্যান পাওয়ার সবই কিন্তু বিএনপির ছিল। যেহেতু বিএনপির জনসমর্থন বেশি, আনুপাতিক হারে বিএনপি থেকে বেশি ম্যান পাওয়ার এখানে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সূক্ষ্ম পার্থক্য হলো বিএনপি তো একটা জঙ্গিপন্থী দল না। বিএনপি ইসলামপন্থী পাকিস্তানপন্থী দল, কিন্তু বিএনপি কিন্তু জঙ্গিপন্থী দল না। কিন্তু উত্থানটা হয়েছিল জঙ্গিদের উত্থান, এবং চরম অন্যায্য একটা উত্থান। শেখ হাসিনা সরকারের যদি আমরা হাজারটা দোষও ধরি, তারপরেও কিন্তু এই উত্থানের যেই দোষ, এটার যে বর্বরতা, এটার যে ষড়যন্ত্র, এটার মধ্যে যে চাতুর্য ছিল, অভিনয় ছিল, এটার মধ্যে যে মধ্যযুগীয় বর্বরতা ছিল, আত্মঘাতী হামলা করে মানুষ মেরে ফেলে সেটা পুলিশের উপর চাপিয়ে দেয়া, শেখ হাসিনার উপর চাপিয়ে দেয়া, সবগুলো যদি হিসাব করা হয়, পৃথিবীর কোথাও এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে এবং 2-3 বছর সেটা ধরে রাখতে পেরেছে এমন খুব কম নজির আছে, যেটা বাংলাদেশে হয়ে গেছে। আপনি জঙ্গি উত্থান হিসাবে এটাকে না মানেন, কিন্তু এটা যে পুরোপুরি একটা বর্বরতা ছিল এবং এটা যে পরিপূর্ণভাবে অসৎ উদ্দেশ্যে ছিল, এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? দেখুন, তুলনার জন্য বলি, আমাদের যে 90 সালের যে গণ অভ্যুত্থান ছিল রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে, তার সাথে এটাকে তুলনা করেন। আমাদের স্মরণের মধ্যে সবচেয়ে ফ্রেশ এই গণ অভ্যুত্থানটা আছে। আমি 2006-এও কিন্তু গণ অভ্যুত্থানই হয়েছিল, যার পরিণাম ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। 2006-কে আমি বাদ দিলাম বিএনপিকে সম্মান করে। বিএনপি আওয়ামী লীগ দুই দলকে নিয়েই আমি ওই কথাটা বলতে চাই যে 90-এর গণ অভ্যুত্থানটা চিন্তা করেন। 90-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন কি ছিল? গণতন্ত্র। প্রথম কথা হলো গণতন্ত্র। আসলে গণতন্ত্রের স্বপ্ন পূরণ হলে সব স্বপ্ন কিন্তু পূরণ হয়। টেকসই না হলে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল না, যেখানে যার পরিণাম হিসাবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিএনপি বিজয় লাভ করেছিল, সব দল অংশগ্রহণ করেছিল, একটা ইলেকশন হয়েছে। তারপরে আবার বিএনপি সেই গণতান্ত্রিক পন্থা ধ্বংস করেছে এবং আওয়ামী লীগ সেটাকে রিভাইভ করার চেষ্টা করে নাই। আবার যেই পদ্ধতিতে কাজ করলে আওয়ামী লীগ সাকসেসফুল হতে পারতো, সে পদ্ধতিতেও আওয়ামী লীগ কাজ করে নাই। যারাই আমার কথা শুনবেন, কেউ এক্সপেক্ট করবেন না যে আমি আওয়ামী লীগকে বেশি সাইড দিয়ে কথা বলবো, অর্থাৎ আওয়ামী লীগকে রক্ষা করে কথা বলবো। আসলে বিচার বিশ্লেষণে আমি কাউকে রক্ষা করে কথা বলবো না, কারণ কথা বলতে তো কষ্ট হয়। সুতরাং মিথ্যা কথা বলে কষ্ট করা আসলে সেটা আমার চরিত্রের মধ্যে নাই। 90-এর গণ অভ্যুত্থানের একটা মিনিমাম কিন্তু আপনার অর্জন ছিল, এবং সেটা যারা গণ অভ্যুত্থান করেছে তাদের চেষ্টার মধ্যেও ছিল, তাদের দোষ ত্রুটি ছিল। বিএনপি পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থাকে সাবোটাজ করেছে, বিশেষ করে 2006 সালে ইলেকশন ম্যানিপুলেট করার মাধ্যমে, এমনকি তার আগেও মাগুরার ইলেকশন করে। শেখ হাসিনা সরকার 14 থেকে 18, 24 যে ইলেকশনগুলো করেছে, আমি মনে করি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়ে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষে কিন্তু আর খুব বেশি কিন্তু ছিল না তার হাতে, মানে বিকল্প। কিন্তু দুঃখজনক হলো যে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ যে পরিমাণ মেধা যোগ্যতা দিয়ে এই জিনিসগুলো হ্যান্ডেল করার কথা, সেটা না করে এইটাকে তারা একটা ক্ষমতা ভোগ এবং সম্পদ আহরণ, তাদের অনেক নেতা এই পথটা বেছে নিয়েছে। আসলে শেখ হাসিনা যে পথে গিয়েছেন সেটাকে কার্যকর করার জন্য যে অনেক বেশি স্যাক্রিফাইসের দরকার ছিল তার পার্টির নেতা, মন্ত্রী, এদের পক্ষ থেকে, সেই জিনিসটার উল্টো জিনিসটা হয়েছে। তারা এটাকে মানে এত বড় একটা দায়িত্ব নিয়ে সেটাকে ভেবেছিল যে এটা একটা লাইফ লং প্রিভিলেজ ভোগ করো। এই পথে না গিয়ে যদি তারা সত্যিকার অর্থে মেধা খরচ করে সেই পথে যেতেন, জঙ্গি উত্থানও হতো না, তারা আসলে বাংলাদেশে চিরস্থায়ী রাজনৈতিক শক্তি হিসাবে টিকে যেতেন, যেটা তাদের অধিকারও 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। নেক্সট আওয়ামী লীগের যে সরকারটা আসবে, তারা যদি আমার এই কথাগুলো শোনে এবং সেভাবে চিন্তা করে, তাদের পক্ষে আবার সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আর তারা যদি সেটা চিন্তা না করে, তাহলে তারা আবার কিন্তু একইভাবে পরাজিত হবে। আবার আমরা আসি আপনার
90-এর গণ অভ্যুত্থানে। মোট কথা হলো 90-এর গণ অভ্যুত্থান যারা বলেছিলেন যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, অভ্যুত্থানের আগেও বলেছে, অভ্যুত্থানের পরেও সেইভাবে কাজ করার অন্তত প্রচেষ্টা ছিল। আর 2024-এ কি ছিল? স্বাধীনতা বিরোধী 1971 সালের পরাজয় ভুলতে না পারা বাংলাদেশের শত্রুরা এরা বারবার চেষ্টা করেছে, 2018 সালেও চেষ্টা করেছিল, একটা জনপ্রিয় ইস্যুকে হাতে পেয়ে সেটাকে তারা কাজে লাগিয়েছে। কি? কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে বৈষম্যবিহীন আন্দোলন, পরে আবার এখনো এরা বলে যে গণতন্ত্রের স্বপ্নে কিন্তু এই আন্দোলন হয়েছিল। যারা মিনিমাম বৈধতা দিতে চায়, 24-এর জঙ্গি উত্থানকে যারা মিনিমাম বৈধতা দিতে চায়, যেমন এই যে আব্দুল নূর, তুষার বা এই জাতীয় মানুষগুলা, এরা এটাকে মনে করে যে এটা একটা গণতন্ত্রের পথে এক ধাপ আরেকটা আন্দোলন ছিল। এটাই এখন মোটামুটি আর কোনো কিছু এরা দেখাতে পারে না। ওরা দেখেছে যে আসলে কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে, কিভাবে অভিনয় করা হয়েছে, কিভাবে অভিনয় করার জন্য অতিরিক্ত অভিনেতা অভিনেত্রীকে কিনে আনা হয়েছিল, কিভাবে বিদেশিরা টাকা ঢেলেছে। এটা একেবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। এটা যে ষড়যন্ত্র ছিল এটা মাহফুজ বলেছে। এটা যে তারা নিজেরা খুন খারাপি করেছে এটা জঙ্গিরা বলেছে। তবুও আব্দুল নূর, তুষারদের মতো মানুষদের কিন্তু ওই জিনিসটা চোখে পড়ে না। ওরা বলে যে হ্যাঁ, ইউনুস এটা সেটা করেছে, এটা আসলে গণতন্ত্রের একটা আন্দোলন ছিল, গণতন্ত্র। কিন্তু এটা যদি সত্যিকারের গণতন্ত্র, অর্থাৎ শেখ হাসিনা গণতন্ত্রহীনতা রচনা করেছিলেন বাংলাদেশে, ইলেকশন ইত্যাদি নিজের পক্ষে ব্যবহার করে, সেইটা অ্যাড্রেস করার জন্য যদি হয়, তাহলে তো আপনি প্রথমেই ইলেকশন, একটা ভালো ইলেকশন দিবেন, এবং সেই ইলেকশনে বাংলাদেশের 50% মানুষকে আপনি বাইরে রাখতে পারেন না। এখন আমি যেহেতু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথাগুলো বলছি, আমাকে পক্ষপাত দুষ্ট মনে করা হতে পারে যারা আওয়ামী লীগ শুনছেন এই বক্তব্য, কিন্তু নীতির দিক থেকে কিন্তু জিনিসটা কিন্তু আমি সঠিক বলছি। আমি এখানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলছি না। আপনাদের উদ্দেশ্য যদি ছিল যে নির্বাচনী গণতন্ত্র কায়েম করব, সেখানে সেই রকম নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। এবং এটা যে হয় নাই তার জন্য কারো কোনো ধরনের অনুশোচনা কিন্তু ওই পক্ষগুলা থেকে আবার দেখা যায় না, যারা মনে করেন যে এটা একটা গণতন্ত্রের, অর্থাৎ শেখ হাসিনা যে গণতন্ত্র তাদের ভাষায় যে হরণ করেছিলেন সেটা ফিরিয়ে দেওয়ার রাইট, তাহলে তো সেরকম নির্বাচনী ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের সব মানুষকে সেই নির্বাচনে সম্পৃক্ত হতে দিতে হবে। শেখ হাসিনার নির্বাচনগুলোকে যদি খারাপ বলা হয়, তাহলে তো এই নির্বাচন কোনো নির্বাচনই বলা যাবে না। সেটা হয়েছে। মূল যে জিনিসটা হয়েছে সেটা হলো যে প্রতিটা ক্ষেত্রে রাষ্ট্রের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে প্রতারণা করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, ইতিহাসের সেরা দুর্নীতিবাজ ইউনুসকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে অনেকে সেখানে লুটপাট করেছে, ব্যাপক অঙ্কের অর্থ লুটপাট করেছে। মানবাধিকারের কথা বলে মানবাধিকার লঙ্ঘনের সকল সীমা স্বাধীন বাংলাদেশে তারা ছাড়িয়ে গেছে, এবং এবং বর্বরতা এটা কায়েম করেছে, যেটা আসলে আর কি বলবো, এগুলো তো আমরা সবাই জানি। উপরন্তু এসব কথা বাদ দেন, যেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নকে গুঁড়িয়ে দেয়া হলো, সেটা কারা করতে পারে? বাংলাদেশ বাধাহীনভাবে তো কেউ করতে পারে না স্বাধীন বাংলাদেশে। আপনি অন্য কোনো স্বাভাবিক পরিস্থিতিতে, যে মামুনুল হকরা একবার বলেছিল যে শেখ মুজিবের মূর্তি থাকবে না, যদিও এটা কোনোটাই মূর্তি ছিল না, প্রতিটা জিনিস ছিল ভাস্কর্য। মূর্তি একটা ধর্মীয় শব্দ, হিন্দু ধর্মীয় শব্দ হিসাবে বা সংস্কৃতি হিসাবে এটাকে আমি আলাদা করতে চাই। এটাকে শেখ মুজিবের মূর্তি নামে সবাই, একেবারে আওয়ামী লীগও বোধহয় বলেছে। বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট যে জাদুঘর সেটা ধ্বংস করে ফেলা হয়েছে, যেটা 32 নাম্বার। এমন কোনো স্মৃতিচিহ্ন নাই মুক্তিযুদ্ধের যেটাকে আক্রমণ করা হয় নাই, এবং বাধাহীনভাবে। দেখেন, আমি এটা জঙ্গি উত্থান ছিল আর কতভাবে আপনাদের কাছে প্রমাণ করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়ার এজেন্ডা বাংলাদেশে কাদের? জঙ্গিদের না? আর কার আছে? এই এজেন্ডা তো আর কারো নাই। এই যে গুঁড়িয়ে দিল, এইটাকেও কিন্তু জঙ্গি উত্থান বলতাম না যদি তারা বাধাপ্রাপ্ত হতো। কিন্তু বাধাপ্রাপ্ত তো হয় নাই। এই যে বাধাপ্রাপ্ত না হওয়া হয় নাই কেন? কারণ হলো জঙ্গিদের ওই সময় ভয়ে কেউ বাধা দেয় নাই, আর ইউনুস তো চাইছে যে এগুলো ভেঙে ফেলা হোক। আপনি শুধু যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলার আলোকে শুধু জিনিসটা দেখেন, অন্য সব কিছু বাদ দেন, তাহলেও এটা যে চরমপন্থা এবং জঙ্গিদের উত্থান, এইটা বুঝতে কারো কোনো
অসুবিধা হওয়ার কথা না। আবার ভেঙ্গে ফেলার ক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে জঙ্গিরা চেষ্টা করেছে, জঙ্গি উত্থান ছিল না। আসলে বাধাপ্রাপ্ত যে হয় নাই, এটাই ছিল জঙ্গি উত্থান। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙ্গে ফেলার এজেন্ডা বিএনপিরও অন্তত নাই। অন্তত তারা পছন্দ করে ভেঙে ফেলাকে, কিন্তু অন্তত খোলাখুলিভাবে মানুষের কাছে গিয়ে বলে না, এবং তারা ফিজিক্যালি এগুলো ভাঙতে, হ্যাঁ তাদের অনেক লোক ভেঙেছে, কিন্তু তাদের এজেন্ডা একটু ডিফারেন্ট, কঠিন এজেন্ডা। সেটা নিয়ে আরেকটা জায়গায় আলোচনা করব। আবার বলছি, 2024-এর উত্থান যে জঙ্গি উত্থান ছিল, এইটা প্রমাণের জন্য আপনার অন্য কোনো জায়গায় যেতে হবে না। শুধু যে মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন ভেঙে ফেলেছে এবং অবাধে, কারো কোনো বাধাহীনভাবে, কেউ বাধা দিতে আসে নাই, এই আলোকে যদি আপনি এটাকে দেখেন, এটাকে জঙ্গি উত্থান প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট। মানে আলোক না, এতটুকুন জিনিসই যথেষ্ট। হ্যাঁ, আপনি এখন তর্ক হিসাবে বলতে পারেন যে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে মানুষ এটা করেছে। হ্যাঁ করেছে, শেখ হাসিনার প্রতি সবচেয়ে বিরক্ত তো জঙ্গিরা ছিল। বিএনপি বিরক্ত ছিল, অনেকে ছিল, বাট পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখন জঙ্গিরা কেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নাই, এটা একটা প্রশ্ন হতে পারে যে যেহেতু এখন জঙ্গিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নাই, তাহলে এটা জঙ্গি উত্থান ছিল না। দেখেন, জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতায় ছিল ইউনূসের সময়, 2 বছরেরও কম সময়। পরবর্তীতে তাদেরই সহোদর সংগঠন বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা গেছে। ফলে জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতায় নাই এটা বলা যাবে না। এবং ভবিষ্যতে কি হবে সেটা আমরা একটু আফগানিস্তানের আলোকে যদি দেখি। আফগানিস্তানে কি হয়েছিল? আফগানিস্তানে 90-91 সালে সোভিয়েতপন্থী সরকার পতন হয়। সেখানে যে রাষ্ট্রপতি ছিল নজিবুল্লাহ এবং তার ভাই আশ্রয় নিয়েছিল জাতিসংঘের অফিসে। সেখান থেকে তালিবানরা তাদেরকে ধরে এনে পিটিয়ে মেরে তাদের লাশ রাস্তায় টাঙ্গিয়ে রেখেছিল, প্রেসিডেন্ট নজিবুল্লাহ লাশ। একই পরিকল্পনা জঙ্গিদের ছিল 2024 সালে শেখ হাসিনাকে পিটিয়ে মেরে রাস্তায় টাঙ্গিয়ে রাখা, এবং আরো অনেক নানা ধরনের ওদের, শেখ হাসিনা যেহেতু একজন নারী, আরো নানান ধরনের অত্যাচারের ওদের পরিকল্পনা ছিল। জঙ্গি মাসুদ এবং অনেক জঙ্গি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে। এইখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যর্থতাটা কোথায় দেখেন? তাদের ব্যর্থতা হলো তারা এমন একজনকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছে যে হলো দশকের পর দশক গোলাম আজমের ছেলের একজন ছাত্র। ফিজিক্যালি ছাত্র তো গোলাম আজমের ছেলেই বলেছে, আবার আদর্শিক ছাত্রও কিন্তু। এই জায়গাটা আপনারা বোধহয় কেউ খেয়াল করছেন না। এবং গোলাম আজমের ছেলেই পর্যন্ত যা কিছু প্রকাশ করেছে, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই ওয়াকার, এবং ওয়াকার সম্পর্কে যে ধরনের প্রশংসা ইসলামিস্টদের পক্ষ থেকে আসে, এখন ডেল এইচ খান নামে একজন ইসলামিস্ট এবং জঙ্গি বাংলাদেশে মোটামুটি বেশ ভালো ভালো লেকচার দিচ্ছে। এদের কথাগুলো যদি আপনারা বোঝেন, এদের কথা যদি বোঝার সক্ষমতা থাকে, কথার পেছনের কথা যদি আবিষ্কার করতে পারেন, তাহলে এটা আর কারো বোঝার অসুবিধা থাকে না যে এই ওয়াকার একেবারে প্ল্যান করে সে আওয়ামী লীগকে ধ্বংস করবে। জীবনের শুরু থেকে এই ইরাদা নিয়ে সে আওয়ামী লীগে ঢুকেছে, আওয়ামী লীগের পরিবারে বিয়ে করেছে, শেখ হাসিনাকে কি আপা বা এগুলো শুনি জানি না কি ডেকে টেকে সেনাবাহিনী প্রধান হয়েছে, এবং হওয়ার পরই কিন্তু গন্ডগোলগুলো শুরু হয়ে গেছে। কি ছকে বাধা এগুলো! একেবারে চরম পর্যায়ের একজন জঙ্গিকে সেনাবাহিনী প্রধান করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। কারণ ওয়াকার ছাড়া কোনোভাবেই কিন্তু এই জঙ্গি উত্থান সফল হতো না। দেখেন, আমি যা বলছি আপনাদের ফুড ফর থট দিচ্ছি, চিন্তাগুলো করবেন, ভবিষ্যতের জন্য সাবধান হবেন। আশার কথাটা কি জানেন? আশার কথা হলো যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার দ্রুত আওয়ামী লীগের সরকার ফিরে আসবে। এখনই কঠোর কথা বলে রাখছি, ভবিষ্যতে যেন আর ভুল ভ্রান্তি না হয়। আর আশার কথা হলো যে তিনি আসছেন, ফিরে আসবেন, এটা খুব অবভিয়াস। যেই পরিমাণ অন্যায্য কাজ 24-এ হয়ে গেছে, সেটার বিচার তো আলটিমেটলি মানুষ করবে, তাই না? মানুষ তো শাস্তিটা পেয়ে যাচ্ছে। যেই মানুষ রাস্তায় গেছে, হয়তো তার একটা ছেলে বিসিএস পরীক্ষা পাশ করবে বা কোনো একটা সরকারি অফিসে একটা পিয়নের চাকরি পাবে, এই আশাটাই তো ছিল আসলে মূলত। আরও কিছু ছিল, হ্যাঁ, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতে পাড়ার মাস্তানদের অত্যাচারও কেউ নেমেছে, এগুলো আছে। কিন্তু মূল স্বপ্ন ছিল যে একটা ছেলে মেয়ে পড়াচ্ছে, তার একটা সরকারি চাকরি। সব জায়গায় তো মানুষ প্রতারিত হয়েছে, প্রত্যেকটা জায়গায়। এটাই কিন্তু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, এবং দ্রুত নিয়ে আসবে। কত দ্রুত নিয়ে আসবে সেটা শেখ হাসিনা তার দলের কৌশল, বুদ্ধি, বিবেচনার উপর নির্ভর করবে। 24-এর জঙ্গি উত্থান, এইটা অন্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে
এক বাক্যে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, সেইভাবে জিনিসটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের জঙ্গি উত্থানের কবলে বাংলাদেশ আওয়ামী লীগ আর না পড়ে, সেই ব্যাপারে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।